তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমরা কথা বলে নিচ্ছি সুবীর রায়চৌধুরীর সাথে, এবং এই যে আজকে প্রোগ্রেসিভ ইনোভেটার্স প্রাইভেট লিমিটেড, আজকে যারা নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী, নতুন যারা ভাবছে যে ব্যবসা করবে এবং যারা অলরেডি ব্যবসা করছে, তাদের জন্য কি নতুনত্ব নিয়ে আসছে এবং তাতে সুবিধে কি হচ্ছে সেটা একবার আমরা জেনে নেব। ওকে, দেখুন, এত বছর ধরে প্রোগ্রেসিভ ইনোভেটার্স যারা বিজনেস করে চলেছে তাদের সাথে তো কাজ করেই আসছে। আমরা 3-4টে সেগমেন্টে মেজরলি কাজ করি। একটা সেগমেন্ট হচ্ছে প্রসেস সিস্টেমস, যেটা ছাড়া একটা কোম্পানিকে দাঁড় করানো আজকের ডেটে অলমোস্ট ইম্পসিবল। সো সেই সব দিক থেকে দেখতে গেলে প্রোগ্রেসিভ ইনোভেটার্স একটা প্রসেস ওরিয়েন্টেড কাজ হলো। একটা হচ্ছে যেটাকে বলে কমপ্লায়েন্স মানে হচ্ছে ল। এবার ল একটা ফ্যাক্টরি চালাতে গেলে অনেকগুলো আছে, সেখানে ফ্যাক্টরিজ অ্যাক্ট আছে, সেখানে লেবার ল আছে, ফায়ার সেফটির ব্যাপার আছে, অনেকগুলো সেগমেন্ট থাকে, ন্যাশনাল বিল্ডিং কোডের প্রভিশনসগুলো আছে। তাহলে এই সমস্ত কিছু মিলে একটা সেফ ফ্যাক্টরি, প্রপার লেবারার্স, তারা তাদের টাইম মতো টাকা ইত্যাদি সব কিছু পাচ্ছে, এই ব্যাপারগুলো এস্টাবলিশ হয়। তো বিজনেসম্যান যারা আজকে আমাদের সাথে কাজ করছে তারা আস্তে আস্তে এটা বুঝতে পেরেছে যে এক্সপোর্ট বা কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং বড় মাপে করতে গেলে নিজেদের প্রসেসেস, নিজেদের কমপ্লায়েন্সেস তো ঠিক করতেই হবে। এছাড়া যে তৃতীয় ভার্টিক্যালে প্রোগ্রেসিভ কাজ করে, যেটা হচ্ছে এক্সপোর্ট রিলেটেড স্ট্যান্ডার্ডস, যে স্ট্যান্ডার্ডসগুলো আজকাল বায়ার না থাকলে পরে বলতে পারেন আপনার সাথে কথা পর্যন্ত বলবে না, সেরকম কিছু স্ট্যান্ডার্ডস আছে যার নাম হচ্ছে সেডেক্স, BSCI, S8000, RAP, GOTS, GRS, ওকিওটেক্স, ফেয়ার ট্রেড, এর কোনো শেষ নেই। এবং বায়ার আজকের ডেটে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড সেই কারণে কাস্টমারের থেকে চাইছে যে আপনি যদি এটা করান, যে যত বড় কোম্পানি সে তত বেশি স্ট্রং স্ট্যান্ডার্ড চাইছে, এবং তাদেরকে তো আমরা সেগুলো প্রিপেয়ার করে তাদেরকে হেল্প করছি। এবার যারা বিজনেস করতে নামছে তাদের জন্য আমি একটাই জিনিস বলবো যে সবার আগে কোম্পানিতে দয়া করে নিজের ফার্নিচারের পেছনে, নিজের ওখানে CCTVর পেছনে একটু কম খরচা করে আগে নিজের প্রসেস অ্যান্ড কমপ্লায়েন্সেসগুলো ঠিক করে নিন, এবং তারপরে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে শুরু করুন বড় লেভেলের বায়ার্সদের সাথে। তাতে আমার মনে হয় খুব ভালো হবে। কেননা ছোটোবেলা থেকে যদি একটা কোম্পানিকে কারেক্টভাবে পরিচালনা করা যায়, সেই কোম্পানির সাস্টেনেবিলিটি বাড়ে, লং টার্মে সেই কোম্পানিটা সাকসেসফুল হয়। এবং সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার এই বড় কোম্পানিগুলো, এই ছোটো কোম্পানিগুলো, তারা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে। একটা বাচ্চাকে যদি আপনি ছোটোবেলা থেকে শেখান না, ডাস্টবিনের ব্যাপারটা ফেলো, ও কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে ওই অভ্যাসটা থেকে যাবে। তো সেই জন্য যত নতুন কোম্পানি, তত তাদেরকে আরও বেশি করে প্রসেস অ্যান্ড কমপ্লায়েন্সটাকে আগলে ধরা উচিত, যাতে ফিউচারিস্টিক বিজনেস করা যায়। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা। জানুন, জানাতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। সুবিধা, এর আগেও আমরা দেখেছি যে ব্যবসায়ীদের জন্য আপনি সবসময় এগিয়ে এসেছেন, বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন তাদেরকে কিভাবে তাদের বিজনেস গ্রো করা যায়। কিন্তু আজকে যে আপনি ভাবনাটা নিয়ে এসেছেন, এটা কোন ক্লাসের বিজনেসম্যানদের জন্য আপনি চিন্তা ভাবনা করছেন, মানে কোন ক্লাস অফ বিজনেসের জন্য আপনি ভাবছেন? দেখুন, প্রোগ্রেসিভ যেহেতু একটা অ্যাগ্রিগেটর মডেল, ম্যানুয়াল অ্যাগ্রিগেশন মানুষগুলোকে এক এক করে সাথে নিয়ে আসা একটা আলাদা জায়গা। আর তারপর আজকের ডেটে যেটা নিয়ে ভাবনা চিন্তা, যে ভিশন সিঙ্কের কথা আমরা এখানে বলছি, যে অ্যালাইন, অ্যাক্ট অ্যান্ড অ্যাক্সিলারেট, সেটার কারণটা হচ্ছে এই যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি। এটার মধ্যে কোনো সেকেন্ড ওপিনিয়ন নেই, বিজনেস ইন্টেলিজেন্সের যুগে বাস করছি। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স আজকের ডেটে একটা মানুষকে নাগপুরে পাঠিয়ে একটা স্ট্যান্ডার্ডকে ইমপ্লিমেন্ট করা যতটা ডিফিকাল্ট,
সে তার থেকে অনেক বেশি ইজি, কিন্তু হচ্ছে যদি একটা সফটওয়্যার তাকে হেল্প করে সেই জিনিসটাকে ওখানে বসে তার একটা অ্যাকাউন্টেন্ট বা তার একটা কোয়ালিটির লোক নিজে বসে নেক্সট করতে করতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ডকুমেন্টেশন করে দেয় আর অনলাইন ভার্চুয়াল ট্রেনিংসগুলো যদি তার হয়ে যায়, তাহলে তার স্ট্যান্ডার্ডাইজেশনের রিকোয়ারমেন্টসগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। সে গাইডেন্সটা যদি সফটওয়্যার থ্রুতে পেয়ে যায় তাহলে সেখানে তার কস্ট অনেকটা কমে আসবে। তো সেখানে বিজনেসম্যানদের জন্য যেটা নতুন, যেটা নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি, সেটা হচ্ছে হয়তো খুব শিগগিরই আমরা এই স্ট্যান্ডার্ডাইজেশন কনসালটেন্সিটাকে পুরোপুরিভাবেই একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, এবং সেই ইন্টারন্যাশনাল লেভেলে সেটা কিন্তু পুরো ডিজিটাল ফ্রেমওয়ার্কের উপর দিয়ে সেটা কাজ করবে, যেখানে শুধু বিজনেসম্যানরা না, এই যে 1% কনসালটেন্টস যারা এমএসএমইসতে কাজ করে তারাও আমাদের এই সফটওয়্যার পোর্টালটার সুবিধাটা নিতে পারবে। সুবিধা খুবই ভালো উদ্যোগ, মানে যেটা আমি শুনলাম তাদের মনে হলো খুবই ভালো উদ্যোগ, এবং ব্যবসায়ীদের অনেকটাই তারা অনেক কম দামে তারা সেই জিনিসটা করাতে পারবে, যেটা আজকের ডেটে হয়তো 1-1.5 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, সেটা হয়তো কমে যেয়ে 10-20 হাজার 30 হাজার টাকায় চলে আসবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলায় সবাই এখন বলছে যে বাংলায় নাকি শিল্প হচ্ছে না, বাংলায় ব্যবসা নেই, বাংলায় সেভাবে ব্যবসায়ীরা আসছে না বা শিল্পপতিরা আসছে না। সেখানে কি এই আপনার প্রযুক্তিটা কাজে লাগবে? দেখুন, একটা জিনিস কি, বাংলাকে অনেকেই এইভাবে হেয় করে দেখে। আমি বেঙ্গলে রেগুলারলি কাজ করি। আজকে আমি কোনো পলিটিক্যাল পার্টিতে তো নেই, বাট এইটুকু বলতে পারি যে বাংলায় যে পরিমাণ এমএসএমই আছে তা হয়তো সারা ভারতবর্ষে নেই, এবং সেটা আমাদের গর্বের ব্যাপার। হয়তো হতে পারে যে আজকের ডেটে আমাদের এখানে আদানি নেই, আমাদের এখানে হয়তো এই মুহূর্তে বিড়লাপুর আছে বাট বিড়লা নেই, বাট আমাদের এখানে কিন্তু ওই কোম্পানিগুলোর ম্যাক্সিমাম যন্ত্রাংশ, ইভেন বিদেশেরও অনেক বড় বড় জিনিসের যন্ত্রাংশ আমাদের এখান থেকেই সাপ্লাই হয়, এক্সপোর্ট হয়। তো আজকের ডেটে আমেরিকার বাচ্চারা বা ইউরোপের বাচ্চারা মোটামুটি যা জামাকাপড় পরে তার অনেকটাই কিন্তু আমাদের এই কলকাতার বুকেই তৈরি হয়। তো সেই জন্য বাংলায় যে বিজনেস নেই এই কথাটা বলাটা বোধহয় আমি মানতে পারলাম না। একদমই। তার কারণ হচ্ছে বেশ কয়েক বছর আগে দেখা গেছিল টাটা এখানে ব্যবসা করতে এসে টাটা ফিরে গেছিল, কিন্তু গতকালকে আমরা যা দেখেছি টাটার সিইও কলকাতায় এসছেন এবং তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করেছেন। আশা করব টাটা আবার হয়তো অন্য কোনো প্রকল্প নিয়ে এখানে ফিরে আসবে, এবং টাটা ফিরে এলে পরে মানে এটা খুবই আশাবাদী যে বাদবাকি ব্যবসায়ীরাও বাংলামুখী হবে। দেখুন, বাংলার যে বিজনেস সিনারিও, বাংলার বিজনেস কিন্তু আজকে আমাদের জন্য বিপন্ন। যদি বলেন যে বড় ইন্ডাস্ট্রির কথা, এমএসএমইর দিক থেকে হয়তো আমরা নাম্বার 1-এ থাকবো, বাট এক সময় তো এটা সত্যি কথা, হয়তো আপনিও হয়তো জানবেন কি না জানি না, বাট 1600 সালে, আমি আজকে থেকে হয়তো অনেক বছর আগের কথা বলছি, 400-500 বছর আগের কথা, বাট তখনও কিন্তু বেঙ্গল আমাদের ওয়ার্ল্ড ইকোনমি 25% কন্ট্রিবিউট করতো। 1947-এ এই ইন্ডিয়ার টোটাল জিডিপি 25% কন্ট্রিবিউট করতো বেঙ্গল। আজকে হয়তো সেটা যে 4%-5%-এ এসে ঠেকেছে, বাট তার পেছনে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসিজেরও প্রচুর রিজন আছে। আজকে ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসির কথা যদি আপনি বলেন, যেখানে মহারাষ্ট্র এবং গুজরাটকে বড়লোক করে দেওয়ার জন্য আমাদের এখানে রেলওয়েতে করে মাল অন্য জায়গায় নিয়ে যাওয়াটা সমান রেটে করে দেওয়া হলো, সেটা একটা পরিকল্পিত ভাবনা ছিল, যাতে কিনা খুব সুন্দরভাবে অন্য জায়গাকে বড়লোক বানানো যায়। কেননা কোনোদিনই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বেঙ্গলকে প্রাধান্য দেয়নি, এবং সেটা আমাদের দুর্ভাগ্য। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। তো সেই জায়গা থেকে দেখতে গেলে বড় ইন্ডাস্ট্রি যেভাবে নয়ডাতে রয়েছে, যেভাবে তামিলনাড়ুতে রয়েছে, যেভাবে গুড়গাঁওতে রয়েছে, যেখানে একটার পর একটা বড় বড় কোম্পানি দেখা যায়, গাড়ির কোম্পানি, এটার কোম্পানি, ওটার কোম্পানি, সেই জিনিস হতে গেলে আমাদেরকেও, আমাদের কিছুটা বাঙালিদেরকেও নিজেদের চিন্তাভাবনার পরিবর্তনের ভীষণ দরকার আছে। এবং সেখানে এই যে ট্রেড ইউনিয়ন, এখানে এই যে গুন্ডাগর্দি বা এখানে এই যে এক্সটর্শন বিজনেসম্যানদের, সেটা কোথাও না কোথাও বন্ধ করতে হবে। আর আমি একবারও এটা বলছি না যে এই এক্সটর্শন বা কিছু কোনো পলিটিক্যাল কারণে হচ্ছে, এটা হচ্ছে পিওরলি লোকাল লেভেলে, এবং সেই লোকাল লেভেলে যেটা হচ্ছে সেটার উপর কন্ট্রোল পেতে গেলে হয়তো সরকারকে আর একটু চেষ্টা করতে
করতে হবে যে বিজনেসম্যানরা এক্স্যাক্টলি কী বলছে, কোথায় সেটা হচ্ছে এবং কিভাবে সেটাকে বন্ধ করা যায়, সেটা নিয়ে হয়তো তাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। তো সুবিধা, আপনার সেই একই কথায় আমি ফিরে আসছি, যেটা 1600 সালের আপনি ঘটনা বললেন এবং 1947 সালের যেভাবে বা বাংলার যে ভূমিকা ছিল ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে, তাহলে সেই একই কথা আসছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ইয়েস, দ্যাট ইজ দ্য ট্রুথ, বিকজ অ্যাকচুয়ালি বেঙ্গল সব দিক থেকেই রিচ, সেটা কালচারের দিক থেকে বলুন বা খনিজ পদার্থের দিক থেকে বলুন। বাংলা রাস্তা দেখিয়েছে, চিরকালই রাস্তা দেখিয়েছে, সেটা ইন্ডিপেন্ডেন্সের সময় হোক বা আজও বেঙ্গল রাস্তা দেখিয়ে চলেছে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে বোধহয় আমাদের দরকার কিছু বড় ইন্ডাস্ট্রিজকে নিয়ে আসা। আর তার পেছনে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ বেঙ্গলের লোক আজকের ডেটে বম্বেতে, গুজরাটে যে চাকরি করছে, প্রচুর ভাই, প্রচুর হাজব্যান্ডস, তারা তাদের ফ্যামিলিকে ছেড়ে কোথাও যে লেবারের কাজ করছে, কোথাও হয়তো বালি বইছে। আমার মনে হয় তাদের ফিরে আসার সময় হয়েছে। আর সরকার নিশ্চয়ই চাইবে যে তারা ফিরে আসুক, ঘরের ছেলে, তারা ফিরে এসে তারা তাদের ফ্যামিলির সাথে থেকে কাজ করুক। আমার মনে হয় একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পরিকল্পনা বোধহয় করা উচিত, যে প্রতিটা ডিস্ট্রিক্টে কিভাবে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে পারি, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেগুলোকে রোড অ্যান্ড রেলওয়েজ দিয়ে কানেক্ট করা। তো এটুকুই বলবো যে অনেক বড় স্কোপ আছে আমাদের কাছে ডিস্ট্রিক্ট ওয়াইজ জায়গাগুলোকে বড় করা, ইন্ডাস্ট্রিটাকে ফুলিয়ে ফেপিয়ে বড় করা। হ্যাঁ, হয়তো আমাদের কিছুটা অভাব এখনও রোড অ্যান্ড রেল নেটওয়ার্কে আছে, কিছুটা অভাব হয়তো আমাদের পোর্টসের দিক থেকেও আছে, বিকজ যে হলদিয়া এবং খিদিরপুর ডক যার কথা আমরা বলি, তার থেকে হয়তো অনেক বেশি হয়তো এক্সপোর্টের দিকে আমরা ধ্যান দিতে পারবো।